তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 1 থেকে তাপের পার্ট 6 নিয়ে আলোচনা করব। আজকের যে টপিক সেটা হলো ঘনীভবন। মানে ঘনীভবন কিভাবে হচ্ছে, কাকে বলে এবং এগুলো সংক্রান্ত প্রাকৃতিক যে উদাহরণগুলো আছে সেগুলো সবটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে আসি ঘনীভবন কাকে বলে। যখন বাষ্পকে ঠান্ডা করে জলে পরিণত করা হচ্ছে সেটা কি বলছে, ঘনীভবন। তাহলে কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাটাকে ঘনীভবন বলে। যেহেতু বাষ্প থেকে তরলে নিয়ে আসা হচ্ছে, এক্ষেত্রে তাপকে সরিয়ে নেওয়া হয় বা ঠান্ডা করা হয়, তার ফলেই ঘনীভূত হয়। কতগুলো প্রাকৃতিক ঘনীভবনের উদাহরণ, যেমন শিশির, কুয়াশা, মেঘ, এগুলো সবই হলো প্রাকৃতিকভাবে ঘনীভবন হচ্ছে, সেই জন্য এগুলো গঠিত হচ্ছে। তারপর হলো শিশির কাকে বলে। যখন রাতে বায়ুর উষ্ণতা একটা নির্দিষ্ট তাপমাত্রা থেকে কমে গেলে বায়ুর ভিতরে কিছুটা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যায়। যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই যে জলীয় বাষ্প আছে, মানে যে বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে সেটা ঠান্ডা হয়। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কী হবে, জলকণা তৈরি করবে। বিন্দু বিন্দু যে জলকণা সেগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তুর ওপর জমা হয়, যেমন ঘাসে, তারপর ছোট ছোট গাছে, এগুলোতে জমা হয়। তার মানে পৃথিবীর যদি এইটা ধরো ভূমি হয়, এরকম ভূমি হয়, তাহলে এর আশেপাশের অঞ্চলে এসে বায়ুটা ঠান্ডা হচ্ছে এবং এর আশেপাশের এইখানে কি হচ্ছে, যে জলকণাগুলো এরমভাবে জমা হচ্ছে এবং সেগুলোই ঘাসের কণায়, ছোট ছোট ফুলের ওপর জমা হয়, সেটাকেই শিশির বলছে। এবার আসি পরের প্রশ্নে, সেটা হলো শিশিরাঙ্ক কাকে বলে। যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যে উপস্থিত যে জলীয় বাষ্প সেটা দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, সেই উষ্ণতাটাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। সম্পৃক্ত মানে কি, ধরো তুমি একটা গ্লাসের মধ্যে কানে জল নিয়েছো, এবার প্রথমে 1 চামচ নুন গুললে, দেখলে যে নুনটা পুরোপুরি গুলে গেল। আরও 1 চামচ নুন গুললে, দেখলে নুনটা গুলে গেল। আরও 1 চামচ নুন গুললে, দেখলে গুলে গেল। একটা এমন সময় আসবে যখন নুন দিয়ে গুলতে থাকলেও সেটা গুলবে না, সেই অবস্থাটাকে বলা হচ্ছে মানে জলটা নুন দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে, মানে জলটার নুন ধারণ ক্ষমতা পেরিয়ে গেছে। ঠিক আছে, এবার এই যে প্রত্যেকটা জলের নুন ধারণ ক্ষমতা, চিনি ধারণ ক্ষমতা, এগুলোর একটা নির্দিষ্ট আছে, বুঝে গেল। এবার দেখো, একইভাবে আমাদের যে বায়ু আছে আশেপাশে, সেই বায়ুর একটা কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু কতটা সেই বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকতে পারে সেটাও নির্দিষ্ট। যখন এই কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ুর যে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা, মানে জলীয় বাষ্প যতটাও ধরতে পারে ততটাই হয়ে যায়, সেটাকেই বলছে হলো শিশিরাঙ্ক। তাহলে যে এ উষ্ণতা, এটা উষ্ণতাটা বলছে। শিশিরাঙ্ক মানে হলো একটা উষ্ণতায় কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ু, মানে 1 লিটার বায়ু বা 2 লিটার বায়ু, এরকম নির্দিষ্ট আয়তনের বায়ু, তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প, তার মধ্যে যতটা জলীয় বাষ্প দিলে ও সম্পৃক্ত হয়ে যায়, মানে তার উপর আর জলীয় বাষ্প ধরতে পারবে না, সেই উষ্ণতাটাকেই ওই বায়ু শিশিরাঙ্ক বলছে। শিশিরাঙ্ক জানা প্রয়োজন শিশির জানতে গেলে। সেবার শিশির কাকে বলে, কিভাবে তৈরি হয়, বলছে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুর যে জলীয় বাষ্প ধারণের ক্ষমতা সেটার উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প বেশি ধারণ করে, উষ্ণতা কমলে জলীয় বাষ্প কম ধারণ করে। এই জায়গাটা আবার বোঝাচ্ছি। ধরো 1 লিটার বায়ু, 1 লিটার বায়ুতে ধরো কিছুটা পরিমাণ ও জলীয় বাষ্প ধারণ করতে পারে। এবার তুমি সেই 1 লিটার বায়ুতে তাপ দিচ্ছ, যত তাপ দেবে সে তত বেশি, আরও বেশি বায়ু ধারণ করতে পারবে, মানে তখন তার বায়ু এই যে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যাবে। আবার যদি উষ্ণতাটাকে কমিয়ে ফেলো, তখন তার এই যে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে, সেইটাই এখানে বলা হয়েছে। নির্দিষ্ট আয়তনের বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা তার উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে এবং উষ্ণতা কমলে এই ক্ষমতা কমে যায়। সাধারণ অবস্থায় বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকে না। সাধারণ যখন থাকে তখন কিন্তু বায়ুতে খুব বেশি জলীয় বাষ্প থাকে না, থাকে মাঝামাঝি থাকে। রাতে কি হয়, ভূপৃষ্ঠ তাপ ছেড়ে দেয়, সেই যে তাপ ছেড়ে দিয়ে ঠান্ডা করলে বায়ুমণ্ডলের নিচের স্তর ঠান্ডা হয়ে পড়ে। মানে এইটা যদি ভূপৃষ্ঠ হয়, এইটা ধরো ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ বায়ু ছেড়ে মানে তাপ ছেড়ে দিচ্ছে, তার ফলে এখানে ধরো বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলের এইখানে এটা ধরো নিচের স্তর, এই নিচের স্তরটা ঠান্ডা হয়ে পড়ছে। যত ঠান্ডা হবে তার কি হবে, জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমবে, ফলে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা বায়ু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলেই আয়তন কি হয়, বায়ু কমে যায়, তার ফলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যাচ্ছে।
এইভাবে বায়ুর উষ্ণতা কমতে থাকলে ওই বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়। মানে প্রথমে কিন্তু সম্পৃক্ত ছিল না, ওই বায়ুতে যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে তার চেয়ে কমই ছিল, কিন্তু যেহেতু উষ্ণতা কমছে মানে ওই বায়ুর আয়তন কমছে মানে ও কতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে সে ক্ষমতাটাও কমছে। তার ফলে এইভাবে কমতে কমতে একসময় ও জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়। যখনই সম্পৃক্ত হয়ে যায়, তাহলে এখানে কিছু ঘাস আছে, এই ঘাসের ডগায় এই জলগুলো, এই যে জলীয় বাষ্পগুলো জড়ো হয় বিন্দু বিন্দু আকারে, সেইটাকেই শিশির বলছে। এভাবে বায়ুর উষ্ণতা কমতে থাকলে একসময় ওই বায়ু তার জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। এই অবস্থায় উষ্ণতা আরও কমতে থাকলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দুর আকারে ঘাস পাতার ওপরে জমা হয়, তাকেই শিশির বলছে। বোঝাতে পারলাম? তাহলে শিশির হওয়ার জন্য মানে চারদিকটা ঠান্ডা হওয়া প্রয়োজন। যত ঠান্ডা হবে বায়ুমণ্ডলের নিচের স্তর ঠান্ডা হবে, বায়ুমণ্ডলের নিচের স্তর ঠান্ডা হবে মানে বায়ুর আয়তন কমতে থাকবে। যখন আয়তন কমবে কি হবে, তার সাথে সাথে ওর যে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমবে, ফলে সহজেও সম্পৃক্ত হয়ে পড়বে, ওই বায়ুটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে পড়বে। সম্পৃক্ত মানে ও আর নিতে পারছে না, তার ফলে এই জলকণাগুলো মানে বাষ্পগুলো জলকণা আকারে এরকম ঘাসের ওপর জমা হবে, এইটাকেই শিশির বলছে। এরপরের যে প্রশ্ন সেটা হলো শিশির জমার শর্তগুলো কী কী, মানে কোন কোন অবস্থায় শিশির জমবে। প্রথমটা হলো আকাশ মেঘমুক্ত হলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করতে সুবিধা হয়, তার ফলে ভূপৃষ্ঠ সহজে ঠান্ডা হয়ে পড়ে। ভূপৃষ্ঠ সহজে ঠান্ডা হলে তার আশেপাশে যে বায়ুমণ্ডল সেটাও ঠান্ডা হয়ে যায়, তার ফলে সেখানে শিশির জমতে সুবিধা হয়। সেই জন্য মেঘমুক্ত দিনে কিন্তু শিশির জমে, মানে যে দিনটা মেঘমুক্ত ছিল সেই দিন ভোরবেলায়, পরের দিন মানে তার পরের দিন ভোরবেলায় শিশির জমে। যদি আকাশে মেঘ থাকে তাহলে কিন্তু সেই মেঘযুক্ত যদি মানে দিন থাকে বা রাত্রিবেলা আকাশে মেঘ থাকে তখন কিন্তু শিশির হবে না। এখান থেকে একটা প্রশ্ন আসে। দ্বিতীয় হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে উষ্ণতা সামান্য কমলেই ওর জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে যায়, সেক্ষেত্রে শিশির জমতে সুবিধা হয়। তাহলে দুটো প্রধান, একটা হলো আকাশ মেঘমুক্ত হতে হবে, আর দ্বিতীয় হলো বায়ুতে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে অল্প ঠান্ডা হলেই ও সম্পৃক্ত হয়ে পড়ে, সে ফলে খুব সহজে শিশির জমে। পরের যে প্রশ্ন সেটা হলো কুয়াশা কী। একই রকম মানে শিশিরের মতোই কুয়াশাটা। বায়ু প্রবাহহীন রাত্রে মানে যখন বায়ু প্রবাহ নেই, ভূপৃষ্ঠের কাছাকাছি বিস্তীর্ণ অঞ্চলে বায়ুর উষ্ণতা কমে যাচ্ছে, মানে এটা অনেকটা কুয়াশা দেখবে অনেকটা বড় এলাকায় দেখা যায়। এই যে গোটা ধরো জমি, এই অংশটার সংলগ্ন এলাকাটাতে কি হচ্ছে, সংলগ্ন বায়ুতে উষ্ণতা কমে গেছে, ধরো এখানকার বায়ুর উষ্ণতা পুরোটা কমে গেছে, তার ফলে ওই স্থানে বায়ুর ও জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে পড়ে। এই উষ্ণতা যখন শিশিরাঙ্কের নিচে নেমে যাচ্ছে তখন এই বায়ুর কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়। এর ঘনীভূত হয়ে আগেরটা যেমন মানে এই শিশিরে যেমন ঘাস পাতায় জমছিল, এর আশেপাশে যে ধুলো বালি সেগুলোকে ঘিরে এই যে জলীয় বাষ্পগুলো জমতে থাকে, নিয়ে জলকণায় পরিণত হয়। তাহলে এই ধূলিকণা, কয়লার গুঁড়ো এগুলোর ওপর এই যে জলীয় বাষ্প এগুলো ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হচ্ছে এবং সেগুলো বায়ুতে ভাসতে থাকছে, তাকে কুয়াশা বলছে। ঠিক আছে, এটা বলতে হবে বায়ু প্রবাহহীন রাত্রে। এটা ইম্পর্টেন্ট, কারণ এখানে যদি বায়ু প্রবাহিত হয় তখন কিন্তু মানে কী বলবো, বায়ু প্রবাহ হলে হবে না, বায়ু যখন প্রবাহিত হচ্ছে না তখন বিস্তীর্ণ অঞ্চল ঠান্ডা হচ্ছে এবং তার ফলেই কুয়াশা দেখা যাচ্ছে। তাহলে এই শর্তটার কথা মনে রাখতে হবে। একই রকম মানে শিশিরের মতোই কুয়াশা, শিশির খালি তোমার মানে ঘাসের ওপর পাতার ওপর জমছে, আর এগুলো হলো ঘাস পাতার ওপর নয়, বাতাসে যে ধূলিকণা মানে প্রধানত যে অংশে ধূলিকণা কয়লার গুঁড়ো এগুলো বেশি থাকে সেগুলোকে ঘিরেই এই জলকণাগুলো মানে বা জলীয় বাষ্পগুলো জলকণায় পরিণত হয় এবং বাতাসে ভাসতে থাকে, তাকে এই কুয়াশা বলছে। পরের যে প্রশ্ন সেটা হলো কিভাবে মেঘের উৎপত্তি হয়। দেখো উষ্ণ ও আর্দ্র বায়ু যখনই উষ্ণ হয় বায়ু এবং আর্দ্রতা বাড়ে তখন ওটা হালকা হয়ে যায় বলে ওপরে উঠে যায়। ওপরে বায়ুর চাপ কি কম, তার ফলে বায়ুটা আয়তনে বেড়ে যায় এবং শীতল হয়। তারপর কি হয়, এছাড়া ওপরে বায়ুর উষ্ণতা অপেক্ষাকৃত কম, কারণ পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব কি হয় আস্তে আস্তে ঠান্ডা হতে থাকছে, ওখানে মানে উষ্ণতাও কম, সেই জন্য কি হচ্ছে আর্দ্র বায়ু শীতল হচ্ছে। এবার এই যে আর্দ্র বায়ুর উষ্ণতা যখন শিশিরাঙ্কের নিচে নেমে যায় তখন কিছু পরিমাণ জলীয় বাষ্প বাতাসের যে ধূলিকণা তাকে ঘিরে ধরে সেটা জলীয় বাষ্পটা ছোটো ছোটো জলকণায় পরিণত হয়ে যায়, নিয়ে ভাসতে থাকে, সেইটাকেই মেঘ বলছে। ঠিক আছে,
তাহলে এই মেঘ কুয়াশা এগুলো আলটিমেটলি একই। যখনই শিশিরাঙ্কের নিচে উষ্ণতা চলে যাচ্ছে তখনই ওরা কি হয়ে যাচ্ছে, এই যে জলীয় বাষ্পগুলো ঘনীভূত হচ্ছে, জলকণায় পরিণত হচ্ছে। সেটা কখনো এক্ষেত্রে যেমন সেটা মানে কিছু কিছু ছোট ছোট ধূলিকণার আকারে, মানে ধূলিকণার চারপাশে ধরছে। যদি কুয়াশার ক্ষেত্রে ধরো সেটাও মানে যে এলাকায় অনেক দূষণ বেশি সেইখানে দেখা যায় সেখানেও অনেক বেশি ধূলিকণা, তার সাথে সাথে কার্বন কণা এগুলো থাকছে। পরের যে প্রশ্ন সেটা হলো বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেন মিলিয়ে যায়? বেলা যত বাড়তে থাকে কি হয়, ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে থাকে, ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডল সেটাও উত্তপ্ত হতে থাকে। উত্তপ্ত হলে কি হয়, সেই যে নির্দিষ্ট আয়তনের বায়ুর জল ধারণ ক্ষমতা সেটা বেড়ে যায়। তার ফলে এই যে যেগুলো ধরো এই কুয়াশা হয়ে ঘুরছিল, মানে সেগুলো কি ছিল আসলে জলকণা, সেই জলকণাগুলো আবার জলীয় বাষ্পে পরিণত হয়ে যায় এবং সেটা ওই বাতাসের মধ্যেই থেকে যায়। সেই জন্যেই বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা মিলিয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।